ভয়াবহ সংকটের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। আগামী এক সপ্তাহে রীতিমতো শূন্যের কোঠায় নামতে পারে জ্বালানি তেলের উৎপাদন। আপনার বাইক বা গাড়িতে তেল ভরার জন্য শেষ কবে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছেন? পাম্প থেকে বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে কয়বার? দেশের পরিস্থিতি আসলে ঠিক কোন দিকে যাচ্ছে? একদিকে তীব্র গরম, লোডশেডিং, আর অন্যদিকে সারা দেশে জ্বালানি তেলের জন্য হাহাকার। পরিস্থিতি এমনই যে আগামী সপ্তাহের মধ্যে দেশে জ্বালানি তেলের উৎপাদন পুরোপুরি শূন্যের কোঠায় নেমে আসতে পারে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে সরকার হয়তো খুব শিগগিরই জ্বালানি তেলের দাম বাড়ানোর মতো একটা অপ্রিয় সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। কেন এই চরম সংকটের ভেতরেই দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারটি বন্ধ করে দেওয়া হলো? সংকটের সময় শোধনাগার বন্ধ রাখাটা আসলে কতটা যৌক্তিক? ঢাকার বিজয় সরণি, মহাখালী বা অন্য যে কোনো বড় বাসস্ট্যান্ডের আশেপাশের পেট্রোল পাম্পগুলোর দিকে তাকালে এখন আর স্বাভাবিক কোনো দৃশ্য চোখে পড়ে না। সারি সারি গাড়ি, মোটরসাইকেল আর সিএনজি দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। মানুষ রোদের মধ্যে ঘেমে নিয়ে একাকার। কেউ কেউ রাতে গিয়ে পরদিন দুপুরে তেল পাচ্ছেন। কিন্তু এত অপেক্ষা করেও কি শেষ পর্যন্ত তেল মিলছে? বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর হলো না। অনেকেই অভিযোগ করছেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর পাম্প কর্তৃপক্ষ জানিয়ে দিচ্ছে যে তেল শেষ। আবার যাদের কাছে ফুয়েল পাস আছে তারাও চরম হতাশ। নিয়ম অনুযায়ী হয়তো একজনের 12 লিটার তেল পাওয়ার কথা, কিন্তু তাকে দেওয়া হচ্ছে মাত্র কয়েক লিটার। পাম্প মালিকদের সোজা কথা, তাদের কাছেই পর্যাপ্ত তেল আসছে না, তো তারা গ্রাহকদের দেবেন কোথা থেকে? অনেক পাম্প তো দিনের বেশিরভাগ সময়ই বন্ধ থাকছে। তেলের গাড়ি এলে পাম্প খোলে, আর কয়েক ঘন্টার মধ্যে সব তেল ফুরিয়ে গেলে আবার ঝুলিয়ে দেওয়া হয় বন্ধ লেখা নোটিশ। মানুষ আগে যত টাকার তেল কিনত, এখন আতঙ্কে তার চেয়ে কয়েক গুণ বেশি টাকার তেল কিনে মজুত করার চেষ্টা করছে। এই প্যানিক বাইং বা আতঙ্কে কেনাকাটার কারণে সংকট আরও ঘনীভূত হচ্ছে। কিন্তু শুধু রাস্তার গাড়ি বা বাইকই নয়, এই তেল সংকটের ঢেউ আছড়ে পড়েছে আমাদের দৈনন্দিন জীবনের সব জায়গায়। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এমনিতেই লোডশেডিং চলছে। এই লোডশেডিংয়ের সময় হাসপাতাল, শপিং মল বা বড় বড় আবাসিক ভবনগুলো জেনারেটরের ওপর নির্ভরশীল। আর এই জেনারেটর চলে ডিজেলে। এখন পাম্পে যদি ডিজেলই না থাকে তাহলে কি হবে? সরকার নির্দেশ দিয়েছে রাত 8টার পর মার্কেট আর দোকানপাট বন্ধ রাখতে। অনেক শপিং মল বাধ্য হয়ে সন্ধ্যার পর জেনারেটর চালাতে পারছে না তেলের অভাবে। ফলে ক্রেতা কম, বিক্রি বাট্টাও লাটে উঠেছে। কিন্তু শপিং মলের চেয়েও বড় বিপদ হাসপাতালগুলোতে। বড় বড় বেসরকারি হাসপাতালে সার্বক্ষণিক বিদ্যুতের প্রয়োজন। আইসিইউ, লাইফ সাপোর্ট, অপারেশন থিয়েটার, এগুলো এক মুহূর্তের জন্যও বিদ্যুৎ ছাড়া চলতে পারে না। বিদ্যুৎ চলে গেলে জেনারেটরই একমাত্র ভরসা। অনেক হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তাদের হয়তো দিনে 100 লিটার ডিজেল দরকার, কিন্তু তারা পাম্প থেকে পাচ্ছে নামমাত্র কয়েক লিটার। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তারা জেনারেটরের জন্য পর্যাপ্ত তেল জোগাড় করতে পারছে না। যদি কোনো কারণে বিদ্যুৎ বিভ্রাট দীর্ঘস্থায়ী হয় এবং জেনারেটরের তেল ফুরিয়ে যায়, তাহলে হাসপাতালে ভর্তি মুমূর্ষু রোগীদের কী অবস্থা হবে সেটা কি কেউ আন্দাজ করতে পারছেন? এতক্ষণ তো বললাম সাধারণ মানুষের ভোগান্তির কথা, কিন্তু এই হাহাকারের পেছনের আসল কাহিনী কি? দেশে কি আসলেই এক ফোঁটাও তেল নেই, নাকি এর পেছনে অন্য কোনো বড় কারণ লুকিয়ে আছে? আর কেনই বা এই সংকটের মাঝে দেশের একমাত্র তেল শোধনাগারটি বন্ধ করে দেয়া হলো? আমাদের দেশের জ্বালানি তেলের মূল যোগান আসে মূলত দুটি পথে। একটা হলো সরাসরি ব্যবহারযোগ্য বা পরিশ্রুত তেল আমদানি করা, আর অন্যটি হলো অপরিশ্রুত তেল বা ক্রুড অয়েল আমদানি করে দেশের ভেতরে পরিশোধন করা। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার হলো চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি পিএলসি। এই কারখানার ধারণ ক্ষমতা বিশাল, কিন্তু গত কয়েকদিন ধরে এই কারখানার উৎপাদন ইউনিটগুলো এক একে বন্ধ হয়ে গেছে। কারণটা শুনলে হয়তো অবাক হবেন, তাদের কাছে পরিশোধন করার মতো কাঁচামাল অর্থাৎ ক্রুড অয়েল বা অপরিশ্রুত তেলই নেই। ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি। এই রিফাইনারিতে আগে প্রতিদিন গড়ে 4,500 টন তেল পরিশোধন করা হতো, কিন্তু যখন দেখা গেল বাইরে থেকে তেল আসা বন্ধ হয়ে যাচ্ছে, তখন তারা বাধ্য হয়ে উৎপাদনের মাত্রা কমিয়ে আনে। প্রথমে সেটা 3,500 টনে নামানো হয়, তারপর পরিস্থিতি আরও খারাপ হলে সেটা দৈনিক 120 টন পেট্রোল এবং 100 টন অকটেনে নেমে আসে, এবং শেষ পর্যন্ত ব্যবহারযোগ্য অপরিশ্রুত তেল পুরোপুরি শেষ হয়ে যাওয়ায় কারখানার মূল ইউনিটগুলো বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এখন সেখানে শুধু মজুদ থাকা সামান্য কিছু তেল দিয়ে নামমাত্র উৎপাদন চলছে, যা আগামী কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ শূন্যের কোঠায় নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখন প্রশ্ন হলো, তীব্র সংকটের মধ্যে দেশের একমাত্র শোধনাগার বন্ধ করে দেওয়াটা কতটুকু যৌক্তিক হলো? একটা দেশের জ্বালানি নিরাপত্তার অন্যতম বড় খুঁটি হলো তার নিজস্ব রিফাইনারি। আন্তর্জাতিক বাজারে যদি রেডিমেড তেলের দাম বেড়ে যায় বা সাপ্লাই চেইন ভেঙে পড়ে, তখন এই নিজস্ব রিফাইনারি দেশকে বাঁচিয়ে রাখে। কিন্তু কর্তৃপক্ষ কেন আগে থেকে বুঝতে পারল না যে তাদের ক্রুড অয়েলের মজুদ শেষ হয়ে আসছে? কেন তারা বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করল না? বলা হচ্ছে মালয়েশিয়া থেকে 1 লাখ টন তেল আনার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সরবরাহকারী প্রতিষ্ঠান নিরাপত্তা জামানত জমা না দেওয়ায় সেই চালানটি আসা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। আবার সৌদি আরবের বন্দর থেকে যে জাহাজটি ক্রুড অয়েল নিয়ে আসার কথা, সেটাও মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে আটকে পড়েছে। আবার সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তিবদ্ধ জাহাজের চুক্তিও বাতিল হয়ে গেছে। বিকল্প হিসেবে অন্য বন্দর ব্যবহার করার কথা বলা হলেও সেখানে খরচ অনেক বেশি পড়বে। এই যে আন্তর্জাতিক বাজারে একটা অস্থিরতা, এর ফলে তেলের সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সরকার বা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অবশ্য বারবার আশ্বস্ত করার চেষ্টা করছে। তারা বলছে যে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলেও দেশে পর্যাপ্ত পরিশ্রুত তেলের মজুদ আছে, কারণ আমরা যে তেল ব্যবহার করি তার প্রায় 76% আসে সরাসরি পরিশ্রুত অবস্থায়। তাই রিফাইনারি বন্ধ থাকলে ডিজেল বা ফার্নেস অয়েলের খুব একটা সমস্যা হবে না। কিন্তু পেট্রোল আর অকটেনের জন্য আমরা মূলত দেশীয় উৎপাদনের উপর নির্ভরশীল। তাই রিফাইনারি দীর্ঘদিন বন্ধ থাকলে পরিবহন খাত চরম হুমকির মুখে পড়বে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আর এই পুরো পরিস্থিতির সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো তেলের দাম বৃদ্ধির আশঙ্কা। আন্তর্জাতিক বাজারে যদি তেলের সাপ্লাই ব্যাহত হয় এবং পরিবহন খরচ বেড়ে যায়, তাহলে সরকার কি আর আগের দামে তেল বিক্রি করতে পারবে? এমনিতেই সরকার জ্বালানি খাতে লম্বা সময় ধরে ভর্তুকি দিতে নারাজ। সংশ্লিষ্ট মহলের কথাবার্তা শুনলে স্পষ্টই বোঝা যায় যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যদি খুব দ্রুত স্বাভাবিক না হয়, তাহলে সরকার হয়তো জ্বালানি তেলের দাম সমন্বয় করার দিকেই হাঁটবে। অর্থাৎ সোজা কথায় তেলের দাম বাড়বে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সামনে যদি দাম বাড়ানোর কোনো প্রস্তাব আসে আর সরকার যদি আন্তর্জাতিক বাজারের দোহাই দেয়, তাহলে সাধারণ মানুষের ঘাড়ে এই বাড়তি দামের বোঝা চেপে বসাটা এখন কেবলই সময়ের ব্যাপার। সব মিলিয়ে আমরা এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছি যেখানে কোনো দিক থেকেই কোনো ভালো খবর আসছে না। পাম্পে গেলে তেল নেই, রাস্তায় তীব্র যানজট, হাসপাতালে জেনারেটর চালানোর তেল নেই, আর এর মধ্যে দেশের একমাত্র তেল শোধনাগারও তার কাজ বন্ধ করে বসে আছে কাঁচামালের অভাবে।